প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ আমি তোমাদের দ্বিতীয় অধ্যায়ের উপরে কিছু বহুমুখী নির্বাচনী প্রশ্ন দিব এবং তারই সাথে সেই সমস্যাগুলো কিভাবে সহজে সমাধান করতে পারি সে বিষয়ে আলাপ করব। এছাড়া আরও একটি সৃজনশীল প্রশ্ন দিব এবং সেই সৃজনশীল প্রশ্নের উত্তর আমরা কিভাবে করতে পারি সেই বিষয়টিও আমরা দেখে নিব। আমরা ইতিমধ্যে এই দ্বিতীয় অধ্যায় সহ অন্যান্য যে অংশ প্রথম সাময়িকের জন্য নির্ধারিত ছিল আমরা সম্পন্ন করেছি। আশা করছি তোমরা বাসায় থেকে ঠিকঠাক মতো সেই সমস্যাগুলো সমাধান করেছো এবং আমাদের যে সামনে আগত যে পরীক্ষা গুগল ফর্মে সেই পরীক্ষা দেওয়ার জন্য পূর্ণাঙ্গভাবে প্রস্তুতি নিয়ে আসে। তো সেই প্রস্তুতিকেই আরেকটু সামনের দিকে এগিয়ে নেওয়ার চিন্তা ভাবনা করেই কিছু বহু নির্বাচনী প্রশ্ন গত ক্লাসে দিয়েছি, আজও দিব এবং তার সাথে একটা সৃজনশীল প্রশ্ন আমরা দিব। তাহলে চলো আমরা এবার আমাদের বহু নির্বাচনী প্রশ্নগুলো এক এক করে দেখে নেই এবং তার উত্তরগুলো কিভাবে করা যেতে পারে তার ব্যাখ্যামূলক বিশ্লেষণ আমরা করতে পারবো। আমরা এখানে দেখতে পাচ্ছি বহু নির্বাচনী প্রশ্ন অনুশীলনী 2.1 আলোকে। এখানে আমরা 20টি প্রশ্ন দিব এবং সেই 20টি প্রশ্নের সমাধানও আমরা লিখে দিচ্ছি। তো প্রথম প্রশ্ন দেখো, এখানে ক্রমিক সমানুপাতের দ্বিতীয় রাশিকে কি বলা হয়? খুব সহজেই আমরা এটার উত্তর করতে পারবো যে ক্রমিক সমানুপাতের দ্বিতীয় রাশি, আমরা জানি ক্রমিক সমানুপাতে 3টি রাশি থাকে, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় রাশি। তাহলে এই দ্বিতীয় রাশিকে আমরা কি বলতে পারি? দ্বিতীয় রাশিকে আমরা মধ্য রাশি বা মধ্য সমানুপাতি বলতে পারি। এরপরে দ্বিতীয় প্রশ্ন যেটা দেখো 5:5, এটি কি ধরনের অনুপাত? তো এই ধরনের প্রশ্নগুলোর উত্তর আমরা আগেও শিখেছি। তাহলে এটার উত্তর কি হবে বলো? একক অনুপাত। কারণ এখানে 5:5 এটাকে যদি আমরা লিখি 1:1 তাহলে যথার্থই হবে সেটি। হ্যাঁ, তার মানে এই ধরনের যে অনুপাতগুলো থাকবে, যে কোনো একই সংখ্যার অনুপাত, সেটাকে আমরা বলবো হচ্ছে একক অনুপাত। যেমন হতে পারে হচ্ছে 15:15, সেটাও একক অনুপাত। তো এটাকে আমরা তাহলে কি অনুপাত বলছি? একক অনুপাত বলছি। এখানে আমাদের প্রশ্নটার উত্তর দেওয়া আছে। এবার 3 নম্বর প্রশ্ন কি লেখা আছে? এখানে ক ও খ এর ব্যস্তানুপাত কি? তাহলে এই ক অনুপাত খ, তাহলে একে যদি ব্যস্ত অনুপাতে প্রকাশ করি তাহলে খ হয়ে যাবে হচ্ছে পূর্ব রাশি আর ক হবে উত্তর রাশি। অর্থাৎ এই অনুপাতে রাশিদ্বয় হচ্ছে পরিবর্তন হবে। উত্তর রাশি পূর্ব রাশি হবে এবং পূর্ব রাশি উত্তর রাশি হয়ে যাবে। এবার আসি আমরা 4 নং যে সমস্যাটি আছে আমাদের। দেখো এখানে 7:3, 5:6 ও 2:3 এর মিশ্র অনুপাত কত? তাহলে এটার মিশ্র অনুপাত, দেখো এটার মিশ্র অনুপাত কত হবে? তাহলে মিশ্র অনুপাত কিভাবে করে? এখানে পূর্ব রাশিগুলোর গুণফল, দেখো পূর্ব রাশি কোনটা আছে? 7, 5 এবং 2। তাহলে এইগুলোর গুণফল অনুপাত হবে 3 গুণ হচ্ছে উত্তর রাশি 6 গুণ হচ্ছে 3। হ্যাঁ, তো আমরা সর্বশেষ সেটাকে আমরা পাচ্ছি গুণ করে যেটা, সেটা 35 অনুপাত হচ্ছে 27। তাহলে এটাকে আমরা মিশ্র অনুপাত বলছি। অর্থাৎ পূর্ব রাশিগুলোর গুণফল অনুপাত হচ্ছে উত্তর রাশিগুলোর গুণফল। তাহলে এটা উত্তর পেয়ে যাচ্ছে। এবার 5 নং সমস্যা। তাহলে 5 নং সমস্যা কি আছে? দেখো এখানে দেখতে পাচ্ছি 9:5 ও 2:7 কে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করলে কোনটি হবে? তাহলে এটা গুগল ফর্মে মনে করো এই প্রশ্নটি থাকলো, তাহলে তুমি কিভাবে উত্তর করবে? তাহলে তোমাকে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করতে বলা হয়েছে। তাহলে ধারাবাহিক অনুপাতে যদি আমরা করি তাহলে কি করতে? আমাদের নিয়ম কি? আমাদের নিয়ম হচ্ছে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করার জন্য এখানে হচ্ছে আমরা প্রথম অনুপাতের হচ্ছে যে উত্তর রাশি 5 এবং দ্বিতীয় অনুপাতের হচ্ছে পূর্ব রাশি। তো এখানে আমরা কি করব? দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি 2 দ্বারা হচ্ছে আমরা প্রথম অনুপাতকে গুণ করব, তাহলে হবে 18, 10। অপরদিকে হচ্ছে
আমার প্রথম অনুপাতের যে পূর্ব রাশি কত আছে এখানে, উত্তর রাশি 5, এই 5 দিয়ে দ্বিতীয় অনুপাতটিকে গুণ করব এবং ফলাফল হিসেবে আমরা পেয়ে যাব 18 অনুপাত হচ্ছে 10 অনুপাত হচ্ছে 35। এটাকে আমরা বলছি হচ্ছে ধারাবাহিক প্রকাশ, ধারাবাহিক অনুপাতে প্রকাশ করা। তাহলে তোমার সঠিক উত্তর আসবে এটি 18 অনুপাত 10 অনুপাত 35। তুমি নিশ্চয়ই খাতা কলমে আরেকবার চেক করে দেখতে পারো আমাদের উত্তরটি সঠিক হয়েছে কিনা। এবার 6 নম্বর প্রশ্ন, একটি ক্রমিক সমানুপাতে প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল, প্রান্তীয় রাশিদ্বয়ের গুণফল হচ্ছে 64 হলে মধ্য রাশি কত? তাহলে প্রথম রাশি এবং তৃতীয় রাশির গুণফল দেওয়া আছে 64। এখান থেকে আমাদের কি করতে হবে, এখান থেকে আমাদের মধ্য রাশি যেটা সেটা বের করতে হবে। তাহলে মধ্য রাশি আমরা জানি হচ্ছে মধ্য রাশির বর্গ সমান হচ্ছে প্রথম রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে মধ্য রাশি যদি বের করতে হয় তাহলে বর্গমূল চিহ্ন দিয়ে আমরা কি করব, প্রথম রাশি এবং তৃতীয় রাশি গুণফল বসাবো। তাহলে ফলাফলটা পেয়ে যাব কত, আমরা 8 পাবো। 64 বর্গমূল করলে 8 পাবো। এরপরে 7 নাম্বার দেখো, এখানে ক অনুপাত হচ্ছে 3, ডাবল অনুপাত 5 অনুপাত হচ্ছে 15 হলে ক এর মান কত? তাহলে আমরা এখানে যেভাবে আছে সমীকরণ আকারে যদি আমরা এটাকে লিখি, ক বাই হচ্ছে 3 সমান চিহ্ন দিয়ে উপরে আমরা লিখবো আমরা 5 বাই হচ্ছে 15। তাহলে হচ্ছে সেটাকে যদি আর গুণ করি পরিশেষে আমরা ক এর মান 1 নির্ণয় করতে পারবো। তুমি অবশ্যই হচ্ছে করে দেখবে যে আমাদের ফলাফলের সাথে আসলে সামঞ্জস্য আছে কিনা, জাস্টিফাই করে দেখবে উত্তরটি। এরপরে 8 নং সমস্যা কি আছে, 8 অনুপাত 24 ডাবল অনুপাত 1 অনুপাত 3 এদেরকে কি ধরনের অনুপাত বলা হয়? তো এটাকে কি ধরনের বলা হয় বলো, এই ধরনের যে অনুপাত আছে সমানুপাত, তাই তো? তাহলে হচ্ছে তারা সমানুপাত প্রকাশ করে, কারণ 8 অনুপাত 24 যদি আমরা করি তাহলে 1 অনুপাত 3 পাই এবং অপরদিকে 1 অনুপাত 3ও আছে আরেকটা, তার মানে সমান হচ্ছে। তাহলে একটি সমানুপাত তৈরি করেছে। ভাই ও বোনের বয়সের অনুপাত দেওয়া আছে 3 অনুপাত 8 এবং তাদের বয়সের সমষ্টি দেওয়া আছে 33 বলে বোনের বয়স কত? তাহলে যেহেতু হচ্ছে তাদের সমষ্টি দেওয়া আছে 33, তাহলে অনুপাতের যে রাশিদ্বয় সেটা যদি যোগ করি তাহলে 11 আসে। 3 যোগ 8 11 আসে। এখানে অনুপাতের রাশি যোগ করলে 3 যোগ 8 11 আসে। তাহলে আমরা বোনের বয়স কত পাবো বলো, 33 বছর, এর হচ্ছে 11-র 8, কারণ বোন হচ্ছে 3 অনুপাত 8, তাই তো? 11-র 8, তাহলে করলে আসবে কত, 24 বছর। তাহলে এটি আমাদের উত্তর হয়ে যাবে। এবার আমরা 10 নং প্রশ্নটা দেখে নিচ্ছি। দেখো কি লেখা আছে, ক অনুপাত খ ও খ অনুপাত ক একে ধারাবাহিক অনুপাতে প্রকাশ করলে কোনটি হবে? তাহলে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে এখানে খ এবং খ দুই অনুপাতেই হচ্ছে প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি হিসেবে আছে। সো আমরা এখানে লিখতে পারবো ক অনুপাত খ অনুপাত হচ্ছে গ, এবং সেটাই দেখো এখানে আমরা লিখেছি। 11 নম্বর প্রশ্নে কি বলা আছে, এখানে এক ক্রমিক সমানুপাতে রাশি 3টির মধ্যে সম্পর্ক কি? অর্থাৎ আমরা যেই সম্পর্ক বা যেই সমীকরণ বা যেই সূত্রটা লিখে এটাকে প্রকাশ করি সেটি কেমন, মধ্য রাশির বর্গ ইকুয়াল টু প্রথম ও তৃতীয় রাশির গুণফল। এটা চাইলে তুমি মধ্য রাশি লিখে স্কোয়ার দিয়ে ইকুয়াল টু প্রথম রাশি গুণ চিহ্নতে তৃতীয় রাশি লিখতে পারো, অবশ্যই পারো। গুগল ফর্মে যেমনটি থাকবে সেরকম ভাবে লিখে দিতে হবে। 12 নম্বরে কি বলা আছে, এখানে 1 অনুপাত ক ডাবল অনুপাত ক অনুপাত 81 হলে ক এর মান কত? তাহলে আমরা বুঝতে পারছি এখানে এটি দ্বিতীয় যে রাশি সেটা একই, তার মানে একটি ক্রমিক সমানুপাত। তো এখান থেকে আমরা ক এর মান কিন্তু নির্ণয় করতে পারবো এবং সেটা আসবে হচ্ছে 9। তো অবশ্যই খাতা কলমে আরেকবার একটু চেক করে দেখো। 13 নম্বরে কি বলা আছে, দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 5 অনুপাত 7 এবং সংখ্যা দুটি গাণিতিক গড় দেওয়া আছে। খেয়াল করতে হবে এখানে গাণিতিক গড় 30। তাহলে গাণিতিক গড় যদি থাকে তাহলে সমষ্টি কত, 30 গুণ 2, তাই তো? দুটি সংখ্যা যেহেতু তার সমষ্টি হবে 60। তাহলে আমার 60 যদি হয় সমষ্টি, তাহলে আমাদের সংখ্যা ছোট সংখ্যা কত হবে? তাহলে আমরা 60 এর 12 5 এটা করলে 25 পেয়ে যাব। তাহলে অবশ্যই সেটা হবে 25।
এবার আমরা আরো একটি প্রশ্ন দেখতে পাচ্ছি, 14 নং প্রশ্ন। একটি ক্রমিক সমানুপাতের প্রান্তীয় রাশিদ্বয়, হ্যাঁ, একটা হলো 9 ক এবং অপরটি হচ্ছে ক। তাহলে এরকম একটি অবস্থা আছে, এখানে দুটো রাশি দেখো, প্রান্তীয় রাশি দুটো, একটা ক এবং অপরটি হচ্ছে 9 ক। তাহলে মধ্য রাশি কত? আমরা যদি এটা করি, আমাদের যে সূত্র জানা আছে সেই সূত্র অবলম্বন করে, তাহলে আমরা দেখব মধ্য রাশি 3 পাবো। তাহলে গুগল ফর্মে যদি 3 থাকে তাহলে সঠিক উত্তর তোমাকে 3 বেছে নিতে হবে। এবার এখানে দেখো, এখানে 3/1 অনুপাত হচ্ছে 5/1 ডাবল অনুপাত, ক অনুপাত হচ্ছে 10/3। তাহলে এখানে ক এর মান কত, রাইট? তাহলে এখানে ক এর মান কত সেটা বের করতে হবে। এবং সেম আগের মতোই আমরা করব, চতুর্থ সমানুপাতি নির্ণয়ের যে প্রক্রিয়াটা আছে, হ্যাঁ, প্রথম রাশি বাই দ্বিতীয় রাশি সমান তৃতীয় রাশি বাই হচ্ছে চতুর্থ রাশি, এটাকে অবলম্বন করে আমরা লিখতে পারবো প্রথম রাশি গুণ চতুর্থ রাশি ইকুয়াল টু হচ্ছে দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তো সেখান থেকে ক এর মান আমরা পেয়ে যাব হচ্ছে 2/1 হাফ। এরপরে হচ্ছে 16 নম্বরে বলা আছে কি দেখো, এখানে কি প্রশ্নটা, 650 টাকাকে 8/5 ভাগ করলে কোনটি হবে? তাহলে নিচে কোনটা হবে? যদি আমরা ভাগ করি তাহলে দেখবো যে 400 আর 4 250 আছে। 17 নম্বরে হচ্ছে এখানে দেখো 1/7 ডাবল অনুপাত 7 ম। এখানে ম যে কোনো একটা আননোন সংখ্যা, ম এর মান কত? তাহলে আমরা এখানে সেই আগের মতোই করব, প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ। অর্থাৎ এখানে দ্বিতীয় রাশি সেম, তার মানে ক্রমিক সমানুপাতিক পর্যায়ে পড়বে। তাহলে হচ্ছে 7 স্কোয়ার ইকুয়াল টু 1 গুণ হচ্ছে ম। তার মানে হচ্ছে আমার ম এর মান হচ্ছে, হ্যাঁ, কত হবে? 49। 18 নং সমস্যা কি বলা আছে, এতকে ভগ্নাংশে প্রকাশ করলে কি হবে? এটা নিশ্চয়ই তোমার জন্য খুব একটা কঠিন কিছু না, হ্যাঁ। তাহলে হচ্ছে 8/5 হবে, রাইট? তো 20 নম্বরে কি লেখা আছে এখানে, রাফি, সিয়াম ও আবির এর টাকার অনুপাত দেওয়া আছে 3:5:8। এখানে সিয়ামের টাকা হচ্ছে 40 টাকা। তাহলে সিয়ামের যদি 40 টাকা থাকে তাহলে আবিরের কত টাকা আছে, রাইট? তাহলে সিয়ামের এখানে অনুপাত কত? 5। তাহলে 5 দিয়ে যদি 40-এ ভাগ করি কত হয়? 8। তাহলে এবার কার টাকা বের করতে বলা হয়েছে? আবির। তাহলে আবিরের কত অনুপাত? 8। তাহলে 8 গুণ 8 করলে 64 আসবে। ঠিক আছে, সংক্ষেপেই তুমি করতে পারবে। তারপরে দেখো 20-এ 5 সমস্ত 3/1 ও 4 সমস্ত 6/5 সরল অনুপাতে প্রকাশ করো। তাহলে এটাকে করলে আমরা পাবো 32:29। কিভাবে পাবো? 3/5 আর 1 হচ্ছে 16, অনুপাত হচ্ছে 16/3, অনুপাত হচ্ছে 29/6। তো আমরা সেটা করলে আমরা পাবো 32 অনুপাত হচ্ছে 29। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আমরা এই 20টি প্রশ্ন এখানে 2.1 এবং গত ক্লাসে আমি আরো 40টি প্রশ্ন দিয়েছিলাম। তো সব মিলে কিন্তু এখন 60টি প্রশ্নের একটা ব্যাপার হয়ে গেল, হ্যাঁ। তো সেইগুলোকে তুমি অবশ্যই সলভ করতে পারবে, আর যদি ঠিক মতো করো তাহলে তোমার নিজের থেকেই আরো কতগুলো প্রশ্নের আবির্ভাব হবে, যেগুলোর উত্তর তুমি খুব সুন্দরভাবে দিতে পারবে। এবার আসি সৃজনশীল প্রশ্নের ব্যাপার। দেখো এখানে একটি সৃজনশীল প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি। এখানে সৃজনশীল প্রশ্নটিতে দেখো আমরা যদি একটু অন্য রকমের কালার দিই, তো এখানে সৃজনশীল প্রশ্ন, দৃশ্যপট 1, রহমান একজন ঘড়ি বিক্রেতা, সে 765 টাকা একটি ঘড়ি বিক্রয় করে 15% প্রতি হল। দৃশ্যপট 2 হচ্ছে একটি পণ্য 600 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 1200 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। এরকম হচ্ছে আমাদের উদ্দীপকটি। এখন সেটার আলোকে প্রশ্ন আমাদের হচ্ছে, একটি ক্রমিক সমানুপাতের প্রথম ও দ্বিতীয় রাশি যথাক্রমে 1 ও 1.5 হলে তৃতীয় রাশি নির্ণয় করো। ক নম্বর প্রশ্ন বলা হয়েছে 5% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য কত হবে সেটা আমরা বের করব। আর গ নম্বরে দৃশ্যপট 2 এর আলোকে দ্রব্যটির ক্রয় মূল্য কত সেটা নির্ণয় করব। তাহলে এসো আমরা সমস্যাটির সমাধান করে ফেলি। তো এখানে যেহেতু হচ্ছে ক্রমিক সমানুপাতের এখানে প্রথম রাশি এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে, তাহলে ক্রমিক সমানুপাতের ক্ষেত্রে তো আমরা লিখতেই পারি প্রথম রাশি গুণ দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশির বর্গ। তাহলে এখানে মান বসিয়ে দিই, মান বসিয়ে দিয়ে আমরা তৃতীয় রাশির মান পেয়ে যাব 1 গুণ তৃতীয় রাশি সমান 1.5 এর স্কোয়ার। তাহলে আমরা তৃতীয় রাশি পাবো 2.25। এভাবে আমরা কিন্তু এই তৃতীয় রাশিটা নির্ণয় করতে
5%। এবার খ নাম্বারে দেখো কি আছে। খ নাম্বারে আছে 5% লাভে ঘড়িটির বিক্রয় মূল্য নির্ণয় করো। তাহলে 5% লাভে বলছে, তার মানে আমাকে এখানে কিন্তু ঘড়িটি বিক্রয় করেছে 765 টাকায় বিক্রয় করায়, তার মানে এখানে একটা বিক্রয় মূল্য দেওয়া আছে। তাহলে আমরা দেখি এখানে কি অবস্থা হয়। ক্রয় মূল্য 100 টাকা হলে 15% ঘড়িতে বিক্রয় মূল্য কত হবে? 100 বিয়োগ 15, তার মানে 85 টাকা, রাইট? তাহলে এখানে আসে 85 টাকা। তাহলে আমি এখান থেকে বিক্রয় মূল্য 85 টাকা হলে ক্রয় মূল্য কত? 100 টাকা। সেই ক্ষেত্রে যদি আমার 765 টাকা বিক্রয় মূল্য হয়, তাহলে আমি ক্রয় মূল্য বের করতে পারবো এভাবে 100 গুণ 765 ভাগ 85। তো আমরা এখান থেকে কাটাকাটি করে দেখতে পারি হচ্ছে 900 টাকা পাচ্ছি। তার মানে এই যে 900 টাকা, সেটা হচ্ছে ঘড়িটির হচ্ছে ক্রয় মূল্য, ঠিক আছে? তাহলে এটা কি মূল্য হলো? ক্রয় মূল্য। এখন তোমাকে কি বের করতে বলা হয়েছে? 5% লাভে ঘড়িটার বিক্রয় মূল্য। তাহলে নিশ্চয়ই আমরা করতে পারবো যে 5% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 5 মানে 105 টাকা। তাহলে এখন আবার লাইনটিকে আমরা এভাবেই লিখতে পারি। ক্রয় মূল্য আমাদের যদি 105 টাকা হয়, তাহলে হচ্ছে বিক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 105 টাকা, রাইট? তাহলে 1 টাকায় কত হবে? নিশ্চয়ই কম হলে ভাগ হয়ে যাচ্ছে, হ্যাঁ, 105/100। সুতরাং 900 টাকা হলে কত হবে বিক্রয় মূল্য? তাহলে আমরা পাবো এখান থেকে 945 টাকা, রাইট? তাহলে এখানে 5% লাভে বিক্রয় মূল্য আসবে কত? 945 টাকা। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বিষয়টি বুঝতে পারছো যে কিভাবে আমরা প্রথমে ক্রয় মূল্য বের করেছি, এরপরে 5% লাভে বিক্রয় মূল্য বের করে ফেলেছি, রাইট? তো আশা করছি তোমাদের মানে খুব একটা সমস্যা হবে না, আর খুব কঠিন মানের যে অঙ্ক তাও না, তোমাদের উপযোগী একটি সমস্যা এবং তার সমাধান আমরা করে দিচ্ছি। এবার গ নং একটা ভিন্ন উদ্দীপক ছিল, উদ্দীপক 2 এর আলোকে এই গ নং প্রশ্নের উত্তর লিখতে হবে। সেখানে বলা ছিল যে 600 টাকায় বিক্রয় করলে যত ক্ষতি হয় 1200 টাকায় বিক্রয় করলে তার দ্বিগুণ লাভ হয়। তাহলে আমরা ধরে নিচ্ছি যে দ্রব্যটি ক্রয় মূল্য হচ্ছে আমাদের কত? ক টাকা। যদি ক টাকা ক্রয় মূল্য ধরি, তাহলে 600 টাকায় বিক্রয় করলে যেহেতু আমার ক্ষতি হয়, তাহলে ক্ষতির পরিমাণ কি হবে? ক বিয়োগ হচ্ছে 600। দেখো, এটা হচ্ছে আমার ক্ষতির পরিমাণ, ক বিয়োগ 600। ওকে, তাহলে হচ্ছে 1200 টাকা বিক্রয় করলে লাভ হবে। তার মানে লাভ হলে তাহলে কি হবে? 1200 বিক্রয় মূল্য আর বিয়োগ হচ্ছে ক্রয় মূল্য। তাহলে আমরা এটা পেয়ে যাব, 1200 বিয়োগ কর। তাহলে আমাদের শর্তের বুক কি বলা হয়েছে? যে যা ক্ষতি হচ্ছে তার দ্বিগুণ লাভ হবে। তার মানে লাভ আমার হচ্ছে 1200 বিয়োগ ক। তাহলে আমার কি? ক্ষতিকে আমি 2 দিয়ে গুণ করলাম, তাহলে আমার সমান হলো। তাহলে সেই কাজটা আমরা করলাম, 2 দিয়ে গুণ করলাম, কারণ লাভটা দ্বিগুণ। তাহলে ক্ষতিকে 2 দিয়ে গুণ করলে লাভের সমান হবে। এখান থেকে নিশ্চয়ই আমরা 2 দিয়ে গুণ করবো, 2 ক বিয়োগ হচ্ছে 6 2 12 0 0 ইকুয়াল 2 পাশে ডান পাশে যা আছে সেটা থেকে যাচ্ছে। পক্ষান্তর করি এখন। তো পক্ষান্তর করলে 2 ক যোগ ক, তার মানে 3 ক আসবে। 3 ক অপর দিকে আসবে হচ্ছে এখানে 1200 যোগ হচ্ছে 1200 মানে 2400। তাহলে 3 ক ইকুয়াল টু যদি 2400 হয়, তাহলে আমাদের ক এর মান কত দাঁড়াচ্ছে? ক এর মান দাঁড়াচ্ছে হচ্ছে 800, রাইট? তার মানে দ্রব্যটির ক্রয় মূল্য হচ্ছে কত? 800 টাকা। এটাই কিন্তু আমরা ফাইন্ড আউট করতে বলেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই সৃজনশীল প্রশ্নটি আমাদের যে পুনঃ আলোচনার যে প্রেক্ষাপটটা বা যে এখানে আমরা পুনরায় হচ্ছে আবার তোমাদের জন্য কিছু সমস্যার সমাধান করছি, সেখানে এই সৃজনশীল প্রশ্নটি নিশ্চয়ই তোমাদের বুঝতে কোনো ধরনের কোনো অসুবিধা হচ্ছে না, এবং তোমরা নিয়মিতভাবে অনুশীলন করো এবং সামনের যে পরীক্ষা আছে সেটার জন্য সময় অবশ্যই তোমাকে সময় হিসাবে সচেতন থেকে প্রশ্নের উত্তর করতে হবে। 40 মিনিটের মধ্যে 50টি প্রশ্নের উত্তর যথাযথভাবে করতে হবে। এই পর্যন্ত ভালো থাকো, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করো। সবার অনেক সুন্দর এবং সুস্থ জীবন কামনা করে আজ এখানেই ক্লাসটি শেষ করলাম।